জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। যদিও শুক্রবার আপনাদের ক্লাস বন্ধ দেয়া আছে, তারপরও একেবারে আমি আপনাদেরকে বিরক্ত না করে একদম ঘুম আসে না আমার, এজন্য আবার চলে আসলাম। তারপর আরও একটু উদ্দেশ্য আছে, সেটা হলো অনেকেই আমার ক্লাসে যারা দেরিতে জয়েন করেছেন তারা সাক্ষ্যয়নের প্রথম দিকের ক্লাসগুলো পাননি, তাই ভাবলাম যে সাক্ষ্যয়ন শুরু থেকে যদি একটা রিভিশন দেওয়া থাকে পরবর্তীতে এটা আপনাদের জন্য ভালো হবে। দেখা যাবে অন্য কাজ করতে করতেও রিভিশনটা একটু শুনে নিলেন, পরে আপনার ধীরে ধীরে পুরনো ধারা যেগুলো আপনার গ্যাপ থেকে গেল সেগুলো ক্যাপচার হয়ে যাবে। তা শুরু করি এত কথা না বলে, বিসমিল্লাহ। প্রথমে সাক্ষ্যয়ন 1872 সালের সাক্ষ্যয়ন বলা হয়, দ্য এভিডেন্স অ্যাক্ট। সাক্ষ্যয়নের জনক হচ্ছেন স্যার জেমস স্টিফেন। সাক্ষ্যয়নকে বাংলায় অনুবাদ করেন অধ্যাপক কামরুল ইসলাম স্যার। মূলত সাক্ষ্যয়নটা এসেছে সাক্ষ্য সম্পর্কীয় যে ব্রিটিশ আইন ছিল সেখান থেকে সাক্ষ্যয়নটা ট্রান্সফার হয়ে তারপর আমরা এই সাক্ষ্যয়নটা পেয়েছি। আচ্ছা, এবার সাক্ষ্যয়ন মোটামুটি এগুলোই হচ্ছে সাক্ষ্যয়নের বেসিক। আরও কিছু আছে, যেমন সাক্ষ্যয়নের সর্বমোট ধারা রয়েছে 167টি, সর্বমোট অধ্যায় রয়েছে 11টি। সাক্ষ্যয়নকে প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইনও বলা হয়। সাক্ষ্যয়নকে মোটামুটি 3টি খণ্ডে ভাগ করা হয়েছে। তো প্রথম খণ্ড হচ্ছে কি প্রমাণ করতে হবে 1 থেকে 55, দ্বিতীয় খণ্ড কিভাবে প্রমাণ করতে হবে 56 থেকে 100, তৃতীয় খণ্ড সাক্ষ্য উপস্থাপন ও তার ফল, মানে কীভাবে সাক্ষ্যগুলো কোন সাক্ষ্যগুলো আদালতে গ্রহণযোগ্য হবে এবং তার ফলাফল কী হবে, এটা হচ্ছে তৃতীয় খণ্ডের বিবেচ্য বিষয় 101 থেকে 167 ধারা পর্যন্ত। 11টি অধ্যায় রয়েছে এই সংক্রান্তে ইউটিউবে, পাশাপাশি আমার ফেসবুক পেজেও ক্লাস আছে। আপনারা যদি মনে করেন সাক্ষ্যয়ন সম্পর্কে আরও একটু ডিটেলস, মানে শুরুর দিকের বিষয়গুলো অধ্যায়গুলো সম্পর্কে জানা আপনাদের প্রয়োজন, তাহলে আপনারা ওখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন কাইন্ডলি। এরপরে আমরা চলে যাব এক ধারায়। সাক্ষ্যয়ন 1872 সালের সাক্ষ্যয়ন বলে অভিহিত হবে, 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সাক্ষ্যয়ন সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। তবে সাক্ষ্যয়ন 1952 সালের সেনাবাহিনী, 1953 সালের বিমান বাহিনী, 1961 সালের নৌ শৃঙ্খল আইন বা নৌবাহিনী, তাদের যে সামরিক আদালত রয়েছে এই আদালত ব্যতীত অন্যান্য সকল আসামরিক আদালত এবং বিচার কার্যে সাক্ষ্যয়নটা প্রযোজ্য হবে। সালিশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এফিডেভিটের ক্ষেত্রেও সাক্ষ্যয়নটা প্রযোজ্য হবে না। এছাড়া এই 5টি ক্ষেত্র ব্যতীত মোটামুটি অন্য সকল ক্ষেত্রে বা সকল বিচার কার্যে সাক্ষ্যয়ন প্রযোজ্য হবে। আচ্ছা, পরের বিষয়টাতে আসি। এক ধারার নিচে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমার কাছে গুরুত্বপূর্ণ লাগে আর কি। তো যদিও আমরা সিআরপিসি থেকে এটা কভার হয়ে যায় যে বিচার বিভাগীয় কার্যক্রম কাকে বলে, এই সংজ্ঞাটা দেওয়া আছে, কিন্তু ফৌজদারি কার্যবিধি 4-1 ডাবের ডয়ে বলা আছে বিচার বিভাগীয় কার্যক্রম কাকে বলে। তবে সাক্ষ্য আইনে আবার বিচার কার্যের স্তর বলা আছে। সাক্ষ্য আইনে বলা আছে বিচার কার্যের স্তর হলো 5টি, মোটামুটি 5টি স্তর থাকলে সেটাকে বিচার কার্য বলা যাবে। যেমন প্রথমটা হলো যে কোনো একটা বিষয় নিয়ে তর্ক থাকতে হবে এবং এই তর্কটা কারা করবে, এক বা একাধিক পক্ষ তর্ক করবে। তাহলে প্রথমে পেলাম একটা তর্ক থাকবে, একাধিক পক্ষ থাকবে। 3 নম্বর পয়েন্ট হলো যদি ঘটনা নিয়ে কোনো বিবাদ হয় তখন আদালতে বিভিন্ন ধরনের সাক্ষ্য প্রমাণগুলো উপস্থাপন করা হবে। আচ্ছা, যদি ঘটনা নিয়ে বিবাদ হয় সাক্ষ্য প্রমাণ দিতে হবে, আর যদি আইন নিয়ে বিবাদ হয় তাহলে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং এই বক্তব্য শোনার পরে আদালত কী করবেন, একটা রায় দেবেন। এই মোটামুটি 5টা স্তর বিদ্যমান থাকলে সেই কার্যটাকে বা সেই ঘটনাটাকে বিচার কার্য বলা হয়। এটা হলো সাক্ষ্যয়নের ভাষ্যের আলোচনা এক ধারার। এরপরে আমরা সরাসরি চলে যাব 3 ধারায়। 3 ধারায় বিভিন্ন ধরনের সংজ্ঞা দেয়া আছে, তার মধ্যে প্রথমেই বলা আছে আদালত। আদালত হচ্ছে জজ, ম্যাজিস্ট্রেট এবং সালিশ ব্যতীত অন্যান্য যারা আইনত সাক্ষ্য গ্রহণের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তাদেরকেই আদালত বলা হয়, তারাই আর কি বিচারক বলে গণ্য হবেন আদালত। এরপরে আদালতের পরে আমরা যাব তথ্য বা বিষয় কাকে বলে। ইংরেজিতে যদি বলি ফ্যাক্ট, বিষয়, তথ্য বা ফ্যাক্ট কাকে বলে। সমগ্র বিশ্বে যা যা প্রতিনিয়ত ঘটছে সকল কিছুই এক একটি বিষয়। যেখানে ছিলাম সমগ্র বিশ্বে যা যা সংগঠন হচ্ছে প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যেগুলো ঘটছে প্রত্যেকটি বিষয়ই হলো বা প্রত্যেকটি ঘটনাই হলো এক একটি বিষয়। আমরা যদি সাক্ষ্যয়নের ভাষায় বলতে চাই, বিষয় বলতে ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যেকটি বিষয় হলো প্রত্যেকটি বস্তু বা তার অবস্থা বা তার অস্তিত্ব যা সম্পর্কে কোনো ব্যক্তি মানসিক বা শারীরিকভাবে সচেতন, অর্থাৎ আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা উপলব্ধি করেন, মানসিক অবস্থাও হতে পারে, সব কিছুই বিষয়ের অন্তর্গত, সব কিছুই হলো বিষয়। এরপরে আমরা চলে যাব
বিচার্য বিষয়ে, যেহেতু বিচার্য বিষয় থেকে প্রাসঙ্গিক বিষয়ে আসলে পরে বুঝতে একটু সুবিধা, এই জন্য বিচার্য বিষয়ে চলে যাব। বিচার্য বিষয় বলতে আদালতে যেই কার্যক্রমকে কেন্দ্র করে বিচার অনুষ্ঠিত হয় বা যে ঘটনাকে কেন্দ্র করে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় সেটাকেই বলে বিচার্য বিষয়। এখন আসেন, বিচার্য বিষয় কী করে? মূলত কোনো অধিকার বা কারো কোনো দায় এগুলো নিরূপণ করে। সেটা হতে পারে নিজেও বা অন্য কোনো বিষয়ে সাহায্য নিয়ে যে কোনো একটা অধিকার আদালতে প্রতিষ্ঠা করে, এটাই বিচার্য বিষয়। তাহলে কিভাবে লিখবো আমরা? বিচার্য বিষয় হলো যে বিষয়ে কেন্দ্র করে আদালতে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় সেই বিষয়কে বিচার্য বিষয় বলে। এইভাবে যদি আমরা বলি তাহলে সহজ হয়। এরপরে আসি প্রাসঙ্গিক বিষয়। বই থেকে যদি আমরা চিন্তা করি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বলা আছে যে প্রাসঙ্গিক বিষয় বলতে সাক্ষ্য আইনে প্রাসঙ্গিকতা সম্পর্কিত যে বিধানসমূহ আছে এর বিভিন্ন উপায়ের মধ্যে যে কোনো উপায়ে যুক্ত হয় যে বিষয় সেটাই প্রাসঙ্গিক বিষয়। একটু কঠিন হয়ে গেল, তো সোজা করে বলি, অর্থাৎ বিচার্য বিষয়কে আদালতে প্রমাণ অপ্রমাণ করার জন্য, কোনো ঘটনা মিথ্যা প্রমাণ করার জন্য যে বিষয়গুলো আদালতে প্রয়োজন হয় এই বিষয়গুলোকে আমরা বলবো প্রাসঙ্গিক বিষয়। সাধারণত যদি আমরা নর্মালি চিন্তা করি যে আমরা যখন কোনো কথা বলি তখন যদি সেটার সাথে সেই কথাটা না মেলে, কোনো বিষয় নিয়ে কথা বলছি সেটার সঙ্গে আপনি একটা কথা বললেন সেটা মিলল না, তখন আমরা কিন্তু বলি যে কি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলো। তার মানে প্রাসঙ্গিক হতে হলে আপনার ওই বিষয়কে কেন্দ্র করেই হতে হবে, অর্থাৎ বিচার্য বিষয়কে প্রমাণ অপ্রমাণ মিথ্যা প্রমাণ করার জন্য যে বিষয়গুলো আদালতে উত্থাপন করা হয় সেগুলোকে বলা হয় প্রাসঙ্গিক বিষয়। এরপরে আমরা বিচার্য বিষয় গেল, প্রাসঙ্গিক বিষয় গেল, এরপর আমরা দলিলে যাব। দলিল কাকে বলে? দলিল বলতে সাধারণত আমরা যেটাকে দলিল বুঝি সেটা তো দলিল, পাশাপাশি অন্য অনেক কিছু দলিলের অন্তর্ভুক্ত। দলিল বলতে যে কোনো একটা পদার্থের উপরে হতে পারে, কোনো কাগজের উপরেও হতে পারে, কোনো অক্ষর চিহ্ন অঙ্কের সাহায্যে বা এগুলো সবগুলো মিলে বা যে কোনো দুটো মিলে আপনি যদি কোনো কিছু বর্ণনা করেন, কোনো কিছু লিখেন, এটাই হচ্ছে দলিল। অর্থাৎ কোনো পদার্থের উপরে অঙ্কিত বা চিহ্নিত যে কোনো কিছুই দলিল বলে গণ্য হবে, যেটা পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় দলিল। এখন আসেন, দলিল বলতে ব্যঙ্গচিত্র দলিলের মধ্যে পড়বে, যে কোনো মানচিত্র নকশা সব কিছুই দলিলের মধ্যে পড়বে। এখন দলিলের মধ্যে একটা কথা বলা আছে যে লিথোগ্রাফও দলিল, যে কোনো লিখন মাত্রই দলিল, আপনি যাই লিখেন সেটাই একটা দলিল। তো এখানে লিথোগ্রাফ বিষয়টা অনেকেই বোঝে না। লিথোগ্রাফ বলতে সাধারণত প্রস্তরাঙ্কন বোঝায়, অর্থাৎ আপনি যদি কোনো পাথরের খণ্ডের উপরে যদি কিছু ছাপাঙ্কন করেন, একটু গুগল করলে আমরা দেখতে পাবো যে সুন্দর করে ওখানে বিভিন্ন ধরনের প্রাচীন যে ইতিহাসগুলো প্রস্তরখণ্ডে লেখা, এটাকে লিথোগ্রাফ, এটাও এক ধরনের কিন্তু দলিল। আচ্ছা, তাহলে পাথরের উপরে যে ছাপাঙ্কন করা হয় এটাই মূলত লিথোগ্রাফ, আর এটাও একটা দলিলেরই অংশ আছে। এই গেল দলিল। এর পরের সংজ্ঞায় আমরা যাব ডিজিটাল রেকর্ড। বই থেকে যদি দেখি তাহলে দলিলের পরপরই ডিজিটাল রেকর্ডের কথা বলা আছে। ডিজিটাল রেকর্ড বলতে এমন রেকর্ডগুলোকে বোঝায় যে রেকর্ডগুলো ডিজিটাল উপায়ে কোনো তথ্য গ্রহণ করে, প্রেরণ করে, প্রস্তুত করে, ধারণ করে রাখে। এই ধরনের যে অডিও ভিডিও ডিস্ক, ডিজিটাল ভিডিও ডিস্ক, বহুমুখী ডিস্ক, ফ্লপি ডিস্ক হতে পারে, কম্প্যাক্ট ডিস্ক হতে পারে, এছাড়া সিসিটিভি, ড্রোন ডাটা, মোবাইল ফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু কঠিন কথা বলা আছে, ইলেকট্রিক, ইলেকট্রোম্যাগনেটিক, অপটিক্যাল, এই সমস্ত বিষয়গুলো ডিজিটাল রেকর্ডের অন্তর্ভুক্ত। অর্থাৎ যে কোনো ডিজিটাল মাধ্যম, যে মাধ্যমে আপনি কোনো কিছু তথ্য সংরক্ষণ করে রাখছেন, উৎপন্ন করছেন, প্রেরণ করছেন, এখান থেকে আরেকখানে দিচ্ছেন, পেন ড্রাইভ হতে পারে, এই সমস্ত কিছুকে বলা হবে ডিজিটাল রেকর্ড। একটু গুছিয়ে লিখে ফেললেই হবে, ওটাই হলো ডিজিটাল রেকর্ড। এরপরে আমরা যাব ডিজিটাল রেকর্ডের পরের সংজ্ঞা হচ্ছে সাক্ষ্য। আচ্ছা, সাক্ষ্য নিয়ে একটু বিবাদ আছে, বিতর্ক আছে। যদি আমরা 59 ধারার দিকে একটু খেয়াল করি, 59 ধারায় বলা আছে সাক্ষ্য দুই প্রকারের, মৌখিক সাক্ষ্য, দলিলি সাক্ষ্য, দুই প্রকারের সাক্ষ্যের কথা বলা আছে। কিন্তু সাক্ষ্য আইনের 3 ধারা যদি আবার খেয়াল করি, সুস্পষ্টভাবে প্রকারভেদ নেই, কিন্তু আবার 3টা পয়েন্ট করে বলা আছে, মৌখিক সাক্ষ্য, দলিলি সাক্ষ্য এবং বস্তুগত সাক্ষ্য। আচ্ছা, তাহলে কি লিখবো আমরা পরীক্ষায়? আপাতত যদি লিখিত পরীক্ষার কথা চিন্তা করি তাহলে আমরা লিখবো সাক্ষ্য দুই প্রকারের, মৌখিক সাক্ষ্য, দলিলি সাক্ষ্য। কিন্তু এছাড়াও আমরা আরও এক প্রকারের সাক্ষ্য দেখতে পাই, সেটি হলো বস্তুগত সাক্ষ্য। এভাবে আমরা টেকনিকে লিখিত পরীক্ষার অ্যান্সার করব। আর যদি এমসিকিউ আসে তাহলে আমরা দুই প্রকারই দেব, মৌখিক সাক্ষ্য এবং লিখিত সাক্ষ্য। আপাতত এটাই শুনে নেন, সংশোধন হলে পরবর্তীতে আমি ক্লাসে আবার জানিয়ে দেব। তাহলে সাক্ষ্যতে আসি। সাক্ষ্য কয় প্রকারের? আপাতত দুই প্রকারের পেলাম, মৌখিক সাক্ষ্য, দলিলি সাক্ষ্য। কোনো ব্যক্তি যখন আদালতে উপস্থিত হয়ে আদালতের অনুমতিক্রমে আদালতের বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক বিবৃতি দেয় তখন তাকে মৌখিক সাক্ষ্য বলে। যদি দলিল উপস্থাপনের মাধ্যমে কোনো বিবৃতি দেয় তখন তাকে দলিলি সাক্ষ্য বলে। এবার আমরা চলে যাই, আরও এক প্রকার সাক্ষ্য পাই আমরা সাক্ষ্য আইনের 3 ধারায়, সেটি হলো বস্তুগত সাক্ষ্য। বস্তুগত সাক্ষ্য
বলতে, কোনো বস্তুগত সাক্ষ্য বলতে সকল প্রকারের আলামত হতে পারে, রক্ত, বীর্য, চুল, হাতের আঙুলের ছাপ, পায়ের আঙুলের ছাপ, যে কোনো বস্তুগত সাক্ষ্যই যে কোনো আলামতই হচ্ছে বস্তুগত সাক্ষ্য। বস্তুগত সাক্ষ্য 3টি কাজ করে। কি কি করে? কোনো একটা অপরাধ সংগঠন হয়েছে মর্মে প্রতীয়মান হয় বস্তুগত সাক্ষ্যের মাধ্যমে। আবার বস্তুগত সাক্ষ্য থেকে আমরা 3টা পয়েন্ট পড়ব। কি কি পয়েন্ট? কোনো অপরাধ সংগঠিত হয়েছে মর্মে প্রতীয়মান হয়, অপরাধ এবং অপরাধীর মধ্যে যোগসূত্র স্থাপন করে, এবং কোনো ঘটনাকে প্রমাণ বা অপ্রমাণ করে বা মিথ্যা প্রমাণ করে। তাহলে এই 3টা কাজ করে যেটা, সেটাই হলো বস্তুগত সাক্ষ্য। এভাবে সংজ্ঞাটা দেওয়া আছে, এভাবে লিখলেই আমার মতে ভালো হবে। আচ্ছা, এই গেল সাক্ষ্যের সঙ্গে। এরপরে আমরা যাব, নতুন কিছু বিষয় এখানে সংযোজিত হয়েছে, যেমন ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর। যেটাই ডিজিটাল স্বাক্ষর সেটাই কিন্তু ইলেকট্রনিক স্বাক্ষর। ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে সাক্ষ্য আইনে বলা আছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 2006 যে ডিজিটাল স্বাক্ষরের কথা বলা আছে, সেই ডিজিটাল স্বাক্ষরই মূলত সাক্ষ্য আইনেও ডিজিটাল স্বাক্ষর বলে গণ্য হবে। তারপরে তো একটু পড়তে হবে যে আসলে ডিজিটাল স্বাক্ষরটা কী। আমরা ডিজিটাল স্বাক্ষরের সংজ্ঞা এভাবে লিখব যে ডিজিটাল স্বাক্ষর বলতে মূলত একটা ইলেকট্রনিক উপাত্তকে বোঝায়, যেটা অন্য আরেকটা ইলেকট্রনিক উপাত্তের সাথে সরাসরি সম্পর্কযুক্ত হয় এবং যেটা প্রমাণীকরণের জন্য নিম্নলিখিত শর্তগুলো পূরণ হয়। কী কী শর্ত পূরণ হয়? সাক্ষ্যদাতার অন্যরূপে সংযুক্ত করে, সাক্ষ্যদাতার নিয়ন্ত্রণ বজায় থাকে, নিরাপদ পন্থায় সৃষ্টি হয়, এবং এগুলো ক্লাসে আমি খুব সুন্দর করে বুঝিয়েছিলাম, সংক্ষেপে বলছি তাই অত বোঝানোর সুযোগ হচ্ছে না। তাহলে এটি একটি ইলেকট্রনিক উপাত্ত যা অন্য উপাত্তের সাথে সরাসরি সম্পর্কযুক্ত হয়, এবং এটি প্রমাণীকরণের জন্য 4টি শর্তাবলী পূরণ করতে হয়। কী কী 4টি শর্ত পূরণ করতে হয়? সাক্ষ্যদাতার একটা অন্য রূপে সংযুক্ত হয়, সাক্ষ্যদাতার নিয়ন্ত্রণ বজায় থাকে, নিরাপদ পন্থায় সৃষ্টি হয়, সামান্য পরিবর্তন হলে শনাক্তকরণে সম্ভব হয়। এটাই হলো ইলেকট্রনিক স্বাক্ষর বা ডিজিটাল স্বাক্ষর। ধারা দেব সাক্ষ্য আইনে 3 ধারা, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে 2-এর 1 ধারা ব্যবহার করব। এরপরে আমরা চলে যাব ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট। আচ্ছা, ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বলতে এখন আমরা যদিও তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইনের 2-এর 2 ধারায় ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেটের কথা বলা আছে, তবুও এই সার্টিফিকেটটা মূলত এই আইনেরই 36 ধারায় অনুযায়ী যে সার্টিফিকেটটা প্রদান করে সেটাই হলো ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট। এখন তাহলে 36 ধারাটা পড়তে হবে। 36 ধারায় বলা আছে ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট বলতে কোনো একজন ব্যক্তি, তিনি একজন তালিকাভুক্ত ব্যক্তি হয়ে সুনির্ধারিত ফর্মে সকল তথ্য সঠিকভাবে দিয়ে, পরিচয় প্রদান থেকে সকল তথ্য সঠিকভাবে দিয়ে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে যখন আবেদন করেন, তখন প্রত্যয়নকারী কর্তৃপক্ষ তাকে যে সার্টিফিকেটটা প্রদান করে, এটাই হলো ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট। ধারা দেব 36, দিয়ে দেব 2-এর 2, সাক্ষ্য আইনে 3 ধারা ব্যবহার করব। এরপরে আমরা যাব ডিজিটাল প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। তাহলে কি সেটা একটু দেখি। প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বলতে এই একই আইনের 22 ধারা মোতাবেক যে কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের লাইসেন্স থেকে শুরু করে অন্যান্য যে সেবা বা অন্যান্য যে সত্যায়ন সেবা প্রদান করা বলেন বা অন্যান্য যে সেবাগুলো প্রদান করে থাকে যে কর্তৃপক্ষ, তাকেই আমরা প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বলবো। এভাবেও প্রত্যয়নকারী কর্তৃপক্ষের সংজ্ঞাটা লেখা যাবে। তাহলে 22 ধারার অধীনে যারা লাইসেন্স প্রদান করে বা অন্যান্য সেবা প্রদান করে তাদেরকেই আমরা প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বলবো। এই মোটামুটি 4টা অতিরিক্ত সংজ্ঞা যুক্ত হয়েছে, ডিজিটাল রেকর্ড আর এই 3টা। আচ্ছা, এই তাহলে গেল এগুলো। এরপরে আমরা যাব প্রমাণিত কাকে বলে। সাক্ষ্য আইনের প্রমাণিত কাকে বলে? প্রমাণিত বলতে যখন কোনো একটা বিষয় নিয়ে আদালতে বিচার কার্যক্রম চলে এবং সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পর আদালত বুঝে যায় যে ঘটনার অস্তিত্ব আছে, তখন সেটাকে আদালত প্রমাণিত বলে গণ্য করে বা সেটাই প্রমাণিত। যখন এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পরে ঘটনার অস্তিত্ব নেই বলে প্রতীয়মান হয়, তখন সেটা মিথ্যা প্রমাণিত। আর যখন কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না, তখন সেটাকে অপ্রমাণিত বলে এখানে গণ্য করা হয়েছে। মোটামুটি এগুলোই সংজ্ঞা সাক্ষ্য আইন থেকে আমরা পড়ে থাকি। এরপরে আমরা সরাসরি চলে যাব 4 ধারা। 4 ধারাটা অনুমানের ধারা। যদি সুযোগ থাকে একটু স্ক্রল করে পুরোনো ক্লাস থেকে আমরা 4 ধারাটা একটু সবাই কষ্ট করে পড়ে নেব, তারপর আমি বলছি সংক্ষেপে। 4 ধারা হলো অনুমানের ধারা। এটা মূলত আদালতের বিবেক ব্যবহারের ধারা, মানে আদালত নিজে বিবেক ব্যবহার করে কোনো কিছু অনুমান করে ফেলতে পারে। অনুমান শব্দটির অর্থ হচ্ছে ধরে নেয়া। তাহলে 4 ধারায় কী কী বলছে দেখি। আদালত অনুমান করতে পারে, আদালত অনুমান করবে, এবং চূড়ান্ত প্রমাণ বা চূড়ান্ত অনুমান। তাহলে প্রথমে বলছে আদালত অনুমান করতে পারে। যেখানে আদালতে বিধান থাকবে, আইনেই বিধান থাকবে, আদালত কোনো কিছু অনুমান করে নিতে পারবে এবং সেটা যতক্ষণ না মিথ্যা প্রমাণিত হয় অপর পক্ষকে এটা মিথ্যা প্রমাণ করার জন্য আহ্বান জানাবে যে ঠিক আছে আমরা তো এটা ভাবতেছি, আপনারা এসে এটা প্রমাণ করেন। তাহলে এটা হলো আদালত অনুমান করতে পারে, আদালত অনুমান করবে। এবার সে আদালত অনুমান করবে। আদালত কোনো একটা বিষয় যেখানে আইনের নির্দেশ আছে সেখানে অনুমান করবে এবং এটা মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত এটাকেই সত্য বলে ধরে নেবে। এখন সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে সেটা আবার খণ্ডনযোগ্য, যদিও প্রথম দুটো অংশ দুটোই খণ্ডনযোগ্য, এটা খণ্ডন করার সুযোগ আছে।
এরপরে চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণ বলতে এখানে বোঝানো হয়েছে দুইটি বিষয় পাশাপাশি যদি কোনো দুইটি ঘটনা ঘটে, একটি ঘটনাকে আরেকটি ঘটনার চূড়ান্ত প্রমাণ তখনই বলা যাবে যখন প্রথম ঘটনাটা আদালতে প্রমাণ হবে, তখন দ্বিতীয় ঘটনা আদালতে অটোমেটিক প্রমাণিত বলে আদালতে অনুমান করে নিতে পারবে। যেমন সবাই আমরা 112 ধারার উদাহরণটা দেই যে যদি কোনো সন্তানের জন্মের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন হয়, তখন যদি ওই নারী প্রমাণ করতে পারেন যে তিনি ওই সময়ে তার স্ত্রী ছিলেন, তাহলে আর নতুন করে সন্তানের জন্মের বৈধতা আদালতে দেখানোর প্রয়োজন হয় না। বিবাহ যদি আপনি বৈধতা দেখাতে পারেন, বিয়ের বৈধতা, যে এতদিন আগে তার স্ত্রী ছিলাম, তবে সন্তানও তারই সন্তান, সেটা তার আর অস্বীকার করার সুযোগ নেই। 112 ধারা থেকে আমরা উদাহরণটা নিই চূড়ান্ত অনুমানের। 41 ধারাটাকেও আমরা চূড়ান্ত অনুমানের ধারা বলতে পারি বা চূড়ান্ত প্রমাণের ধারা বলতে পারি। 41 ধারায় বলা আছে প্রবেট এখতিয়ার, বিবাহ, দেউলিয়াত্ব, অ্যাডমিরালিটি এই সংক্রান্তে যদি কোনো রায় হয়ে যায়, এই রায়ের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই, এই রায়টা চূড়ান্ত রায়। আচ্ছা, এই মোটামুটি আদালত অনুমান করতে পারবে, অনুমান করবে আর একটু জোরালো এবং চূড়ান্ত অনুমান। এখানে আর কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করার কোনো সুযোগই নেই। এরপরে চলে যাব 5 ধারায়। 5 ধারা এত ডিটেলস নাই। 5 ধারা হলো আদালতে দুইটি বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়েই কেবলমাত্র আদালতে সাক্ষ্য দেওয়া যাবে। যেহেতু আদালতের এত কথা শোনার তো সময় নেই, মহামূল্যবান সময়, কাজেই আমরা দুইটা বিষয়ে আদালতে সাক্ষ্য দিতে পারবো, বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়ে। এই বলল 5 ধারা। এরপরে দেখেন 6 ধারা বলছে যে যেই বিষয়গুলো সরাসরি বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বিষয়ের অংশ হিসেবে তারা হতে পারে একই সময় একই স্থানে হয়েছে বা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন স্থানে সংঘটিত হয়েছে, তারপরেও এগুলো আদালতে প্রাসঙ্গিক হবে। মূলত 5 ধারায় আপনাকে একটা সীমাবদ্ধতা দিয়েছে যে আপনি আদালতে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের উপরে কথা বলতে পারবেন না, এর বাইরে কথা বলতে পারবেন না। আবার 6 ধারা থেকে শুরু করে অন্যান্য ধারাগুলোতে বিভিন্ন বিষয় কিভাবে আদালতে প্রাসঙ্গিক হবে সেটা আবার টেনে আনা হয়েছে যে হ্যাঁ, বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ে কথা বলা যাবে না, কিন্তু এই বিষয় দুটো ছাড়াও বিভিন্ন বিষয় কোনো না কোনোভাবে প্রাসঙ্গিক হয়ে যায়। তার মধ্যে 6 ধারা হলো যে এই ঘটনাগুলো একই কাজের অংশ, সেগুলো আদালতে প্রাসঙ্গিক হয়। 6 ধারা চেনার উপায় অংশ কথাটা থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে উদাহরণের ক্ষেত্রে অংশ কথাটা থাকে। এটা দেখে আমরা চিনে ফেলতে পারি যে ঘটনাগুলো সরাসরি বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত যেটা একই কাজের অংশ বলে মনে হয়, সেগুলো আদালতে প্রাসঙ্গিক। 6 ধারা। বেশি বর্ণনায় যাব না, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। এরপরে 7 ধারায় যাব যে ঘটনাগুলো বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম প্রকাশ করে, সংগঠনের বিশেষ অবস্থা বা সংগঠনের সুযোগ বা পরিবেশ প্রকাশ করে, সেই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে। 7 ধারায় বলা আছে যে 7 ধারার যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো 5টি প্রণালীতে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে যুক্ত হয়। তাহলে উপলক্ষ, কারণ, পরিণাম, সংগঠনের সুযোগ, সংগঠনের বিশেষ অবস্থা, এগুলো আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। অর্থাৎ ঘটনা যে ঘটলো, কোন পরিবেশে, কিভাবে, কোন কারণে, কি ফলাফল ঘটলো, এগুলো আদালতে 7 ধারা মোতাবেক প্রাসঙ্গিক হয়ে যায়। বলেছিলাম 7 ধারায় সকল আলামত প্রাসঙ্গিক হয়ে যায়। এরপরে আমরা 8 ধারায় চলে যাব। উদ্দেশ্য প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী আচরণ, আসামির উদ্দেশ্য প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী আচরণ, এটা আদালতে প্রাসঙ্গিক হবে যদি সেটা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়কে প্রভাবিত করে। তার আচরণ দ্বারা যদি প্রভাবিত হয়, তবে সেটা আচরণ পূর্ববর্তী হোক আর পরবর্তী হোক, এটা আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। 8 ধারা। এরপরে আমরা 9 ধারায় যাব। 9 ধারায় বলা আছে বিচার্য বিষয়কে ব্যাখ্যা করে, উপস্থাপন করে অথবা বিচার্য বিষয়ের সঙ্গে ব্যক্তি বা বস্তুর পরিচয় ঘটায়, অপরাধকারী সম্পর্কে আলোকপাত করে, এই সমস্ত বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে। আচ্ছা, এখানে আমি একটা সুন্দর ছন্দ বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে প্রাসঙ্গিকতার ব্যাখ্যায় বস্তুর পরিচয়, সিদ্ধান্তের ব্যাখ্যায় ব্যক্তির পরিচয়। আচ্ছা, একটু এলোমেলো হয়ে গেল, আমি একদমই দুঃখিত। তাহলে সিদ্ধান্তের ব্যাখ্যায় ব্যক্তির পরিচয় কোন স্থানে কোন সময়ে সংগঠনকারী রয়, সিদ্ধান্ত করে আদালতে। তাহলে 9 ধারা কী করে? সিদ্ধান্তের ব্যাখ্যায় ব্যক্তির পরিচয়, তাহলে সিদ্ধান্ত দেয়, প্রস্তাবিত সিদ্ধান্তকে সমর্থন করে, ব্যক্তি বা বস্তুর সঙ্গে পরিচয় ঘটায়, সময় এবং স্থান নির্ধারণ করে, অপরাধ সংগঠনকারী সম্পর্কে আলোকপাত করে। তাহলে কথাটা হলো এরকম, সিদ্ধান্তের ব্যাখ্যায় ব্যক্তির পরিচয় কোন স্থানে কোন সময়ে সংগঠনকারী রয়, সময় স্থান সংগঠনকারী সম্পর্কে আলোকপাত করে, সিদ্ধান্তের সূচনা করে, ব্যাখ্যা করে, উপস্থাপন করে। দুঃখিত, আমি একটু এলোমেলো হয়ে গেছে যার জন্য। আচ্ছা, এরপরে আমরা যাব 9 ধারা গেল, এরপরে আমরা যাব 10 ধারায়। 10 ধারায় বলা আছে অভিন্ন অভিপ্রায় ষড়যন্ত্রকারীদের কথা বা কাজ আদালতে প্রাসঙ্গিক হবে। আচ্ছা, অভিন্ন অভিপ্রায় মানে একই অভিপ্রায় ষড়যন্ত্রকারীদের কথা বা কাজ আদালতে প্রাসঙ্গিক হবে যদি 2 বা ততোধিক ব্যক্তি নালিশযোগ্য অন্যায় করার জন্য একত্রিত হয়, তারা ষড়যন্ত্র করে, তারা যে অপরাধ করেছে ষড়যন্ত্রের অস্তিত্ব প্রমাণ করার জন্য, যেমন এই কথাগুলো প্রাসঙ্গিক, পাশাপাশি একজন যে কথাগুলো বলবে সেই কথাগুলো সকলের ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে,
এটাই হলো 10 ধারার বিবেচ্য বিষয়। এরপরে যাব 11 ধারায়, যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যখন প্রাসঙ্গিক হয়। তাহলে 11 ধারা কি? 11 ধারাকে আমরা অনেক সময় আসামির অজুহাতও বলি, এলিবাই বলি। 11 ধারা নিয়ে ব্যাপক আলোচনা আছে। তো প্রথমত বলা আছে যে বিষয়গুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, মানে নর্মালি যে বিষয়গুলো আপনার প্রাসঙ্গিক হওয়ার কথা ছিল না সেগুলো কখন আদালতে 11 ধারা মোতাবেক প্রাসঙ্গিক হবে। দুটো নীতি আছে, গরমিলের নীতি এবং সম্ভাব্যতার নীতি। তাহলে যে বিষয়গুলো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে গরমিল সেগুলোও 11 ধারায় প্রাসঙ্গিক হয়ে যায়। আবার যে বিষয়গুলো নিজে বা অন্য কোনো বিষয়ের সাথে সংযুক্ত হয়ে এই বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলে, এগুলোও আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। এই হলো 11 ধারা। এরপরে চলে যাব 12 ধারায়। ক্ষতিপূরণ, যদি মামলা হয় ক্ষতিপূরণের মামলায় যে সমস্ত বিষয় আদালতকে ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে 12 ধারা। এরপরে 13 ধারায় চলে যাব। অধিকার এবং প্রথার অস্তিত্ব নিয়ে যদি আদালতে প্রশ্ন ওঠে তাহলে কোথা থেকে এই অধিকার পাওয়া গেল, কোথা থেকে স্বীকৃত হলো, কোথা থেকে অস্বীকৃত হলো, কিভাবে দাবি করা হলো, এই প্রথা কিভাবে আমল করা হলো, আমলের বিরুদ্ধে আপত্তি করা হলো, এই সামগ্রিক বিষয়গুলো আদালতে 13 ধারা মোতাবেক প্রাসঙ্গিক হবে। এরপরে আমরা চলে যাব 14 ধারা। এটা একটু অন্য ধরনের ধারা, স্পেশাল ধারা। এখানে বলা আছে দেহের এবং মনের অবস্থা, দৈহিক উপলব্ধির অস্তিত্ব আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। কখন? যদি সেটা আদালতের বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হয়। ওই দৈহিক অবস্থায় আদালতে বিচার্য বিষয়, মানসিক অবস্থায় আদালতের প্রাসঙ্গিক বিষয়। তখন আপনার দৈহিক বা মানসিক অবস্থা, দৈহিক উপলব্ধির অস্তিত্ব, আপনি কেমন উপলব্ধি করছেন, আপনার এই উপলব্ধির অস্তিত্ব, এগুলো আদালতে প্রাসঙ্গিক হবে। এখানে অনেকগুলো বিষয় বলা আছে, ইচ্ছা, জ্ঞান, অবহেলা, হঠকারিতা, সরল বিশ্বাস, কল্যাণ কামনা, কারোর প্রতি বিদ্বেষ মনোভাব, এগুলো আদালতে মোট কথা মানসিক বিষয় এবং শারীরিক বিষয় 14 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হয়। এরপরে চলে যাব 15 ধারায়। কোনো কাজ ইচ্ছাকৃত নাকি আকস্মিক, এই প্রশ্নের উত্তরে যে সমস্ত বিষয় পাওয়া যায় এই সবগুলো বিষয় আদালতে প্রাসঙ্গিক হবে। 15 ধারায় বলা আছে যখন কোনো কাজ ইচ্ছাকৃত হয়েছে নাকি আকস্মিক হয়েছে এটাই আদালতের প্রশ্ন। তখন যদি আদালত দেখে যে এই ব্যক্তি যার বিরুদ্ধে এই প্রশ্ন উঠেছে তিনি একই রকমের আরও অন্য কাজ করেছেন যার সঙ্গে ইনি যুক্ত, সদৃশ্য ঘটনাবলীর সমষ্টির অংশ বা সদৃশ্য ঘটনা সমষ্টির অংশ, মানে যে ঘটনা ঘটেছে এরকম ঘটনা তিনি আগেও ঘটিয়েছেন, পুরনো পাপী। তাহলে এই রকম ঘটনা যদি দেখতে পান আদালত, তখন এই যে আগের ঘটনাগুলো এগুলো 15 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। অর্থাৎ আপনি ঘটনা আকস্মিক ঘটিয়েছেন নাকি আপনি ইচ্ছাকৃত করেছেন, এই প্রশ্নের উত্তরে যে বিষয়গুলো চলে আসে এগুলো 15 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিকতা পায়। এরপর আমরা চলে যাব 16 ধারা। আচ্ছা, 16 ধারায় বলা আছে ব্যবসার ক্ষেত্রে রীতিনীতির অস্তিত্ব যখন আদালতে প্রাসঙ্গিক। এটা আবার কেমন কথা? ব্যবসার ক্ষেত্রে রীতিনীতির অস্তিত্ব আদালতে প্রাসঙ্গিক। সাধারণত কিছু মামলা হয় যেগুলো সাধারণত নিয়ম অনুযায়ী, যে এই নিয়মটা ওই সময় পালন করা হয়েছিল কিনা, এটাই হলো মামলার বিষয়। তখন আপনার ওই রীতিনীতি বা যে নিয়মে আপনার ব্যবসা পরিচালনা হয় সেই নিয়মগুলো আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। এটাই মূলত 16 ধারার বিবেচ্য বিষয়। অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে ঘটে থাকে সেটাই ঘটেছে বলে আদালত ধরে নিতে পারে যে এই ঘটনাটা ঘটেছে। একটা ডাক বিভাগের উদাহরণ দেয়া আছে যে কোনো চিঠি যদি কেউ কোনো ব্যক্তিকে পাঠানো হয় এবং সেটা যদি ডেড লেটার হয়ে ফেরত না আসে তাহলে আদালত ধরেই নেবে যথাস্থানে চিঠিটি পৌঁছেছে, অর্থাৎ যেই ব্যক্তিকে চিঠি পাঠানো হয়েছে তিনি চিঠিটা পেয়েছেন। এটা আদালত বুঝে ফেলবে বা বুঝতে পারবে যেহেতু চিঠি ফেরত আসেনি, তাহলে এটা একটা রীতিনীতি, এটা নিয়ম, এভাবেই হয়। চিঠি এখান থেকে ওখানে যায়, সেখান থেকে সেখানে যায়, তাহলে স্বাভাবিকভাবে এখন প্রশ্ন উঠলো যদি ওই চিঠিটা কোনোভাবে পৌঁছায় নাই, এই প্রশ্ন উঠছে আদালতে, তখন আদালত দেখবে ওই দিন কি আসলেই চিঠিগুলো চলে গিয়েছিল কিনা, যে স্বাভাবিকভাবে চিঠিগুলো যে যায় এটা গেছে কিনা। তাহলে এটাই হলো ব্যবসার ক্ষেত্রে রীতিনীতির অস্তিত্ব যখন আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ কোনো স্বাভাবিকভাবে যে কাজ প্রত্যেক দিন করা হয় সেই কাজ করা হয়েছিল কি না, এই প্রশ্ন উঠলে দৈনন্দিন কাজে তাদের যে কাজের রীতিনীতি, স্বাভাবিকভাবে ব্যবসার যে রীতিনীতি, এটা আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। এরপরে আমরা চলে যাব গুরুত্বপূর্ণ ধারা 17 ধারা। 17তে অ্যাডমিশন বা স্বীকৃতির কথা বলা আছে। স্বীকৃতি মৌখিক বা লিখিত উক্তি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে এবং পরবর্তীতে বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্ন পরিস্থিতিতে স্বীকৃতি করেন। তাহলে স্বীকৃতি কথাটার মানে হলো কোনো কিছু স্বীকার করে নেওয়া, হতে পারে মৌখিক উক্তি, হতে পারে লিখিত উক্তি, এবং শর্ত কি বিভিন্ন পরিস্থিতিতে কোনো ব্যক্তিগণ কোনো একটা পরিস্থিতির উপর ভিত্তি করে স্বীকৃতি করবেন আদালতে আছে। এই হলো 17। এরপরে আমরা চলে যাব 18 ধারায়। 18 ধারায় বলা আছে কারা কারা স্বীকৃতি করতে পারে। কোনো মামলার পক্ষগণ, মামলার বাদী বিবাদী, মামলার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা মামলার প্রতিনিধিগণ, প্রতিনিধিত্বমূলক চরিত্রে বাদী, এই রকম 5 ধরনের ব্যক্তি 18 ধারা মোতাবেক স্বীকৃতি করতে পারে। তেমন একটা মানে ঝামেলা নেই, 18 ধারায় শুধু জানলেই হবে যে কারা কারা স্বীকৃতি প্রদান করতে পারে।
5 ধরনের ব্যক্তি পেলাম: মামলার পক্ষ, মামলার বাদী বিবাদী, প্রতিনিধিত্বমূলক। যদি প্রতিনিধিত্বমূলক বলতে কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের হয়ে যারা মামলাগুলো করে, যে মামলাগুলো হয় সেখানকার কথা বলা হয়েছে। প্রতিনিধিত্বমূলক চরিত্রে বাদী, তিনি স্বীকৃত করতে পারবেন, অথবা মামলার বিষয়বস্তুতে স্বার্থ রয়েছে এই ধরনের ব্যক্তি, অথবা কারো কাছ থেকে মামলার স্বার্থপ্রাপ্তি ঘটে এই ধরনের ব্যক্তিও আদালতে স্বীকৃতি করবেন। এছাড়াও একটা কথা বলা আছে যে আদালত যাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে স্বীকৃতি দানের জন্য উপযুক্ত বলে মনে করেন এরকম ব্যক্তিও আদালতে স্বীকৃতি করতে পারবে। 19 ধারায় চলে যাব। মামলার পক্ষের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি, যার সম্পর্কের প্রমাণ অবশ্যই আদালতে করতে হবে। মামলার পক্ষের বিপরীতে যার অবস্থান, এই ধরনের ব্যক্তির স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক। 19 ধারা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, তো এটা একটু 19 ধারার 3টা অংশ। 19 ধারার কয়টা অংশ? 3টা অংশ। 3টা অংশ কী কী? প্রথমে বলা আসছে যে মামলার পক্ষের বিপরীতে অবস্থান, অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি মামলার কোনো পক্ষের বিপরীতে অবস্থান করবেন, যে কোনো এক পক্ষের বিপরীতে অবস্থান করবেন, এবং তার স্বীকৃতি, স্বাভাবিকভাবে তার স্বীকৃতি এখানে প্রাসঙ্গিক হওয়ার কথা নয়, কিন্তু তিনি যদি কোনো একটা দায়িত্ব আছে, তার একটা লায়াবিলিটি আছে, এখানে স্বীকৃতি দেওয়ার জন্য তার একটা দায়িত্ব আছে, এজন্যই তার স্বীকৃতি এখানে প্রাসঙ্গিক হবে। আইনগত অধিকার এবং দায়িত্ব থাকতে হবে তার, তাহলে তার এই স্বীকৃতিটা আদালতে প্রাসঙ্গিক হবে। কী কী পেলাম তাহলে? প্রথমে মামলার পক্ষের বিপরীতে যার অবস্থান, এই ধরনের ব্যক্তি এবং মামলার সাথে সম্পর্কযুক্ত হবে, তার একটা দায়িত্ব থাকতে হবে। যদি তিনি মামলার কোনো পক্ষ হতেন তবে তার স্বীকৃতি আদালত গ্রহণ করত, এরকম ব্যক্তির স্বীকৃতি 19 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হবে, কারণ তার ওই সময় ওই আইনগত অধিকার বা দায় ছিল, তার একটা দায়িত্ব ছিল, লায়াবিলিটি ছিল। যেমন আমরা বাড়িওয়ালা, ভাড়াটিয়া এবং এজেন্টের মধ্যে যে একটা সম্পর্ক নিরূপণ করে উদাহরণ দেই। 19 ধারা। এরপরে 20 ধারায় চলে যাব। মানিত সাক্ষীর স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক, অর্থাৎ মামলার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লিখিত ব্যক্তির স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক হয়। যেমন মামলার পক্ষগণ যদি কোনো ব্যক্তির নাম করে আদালতে, যে হ্যাঁ এই বিষয় সম্পর্কে তো সে ভালো জানে, আমাদের মাঝখানে তো তিনি মধ্যস্থতা করেছিলেন, এই যে মামলার পক্ষ, আমি রেবেকা, আমি কারো নাম ব্যক্ত করলাম, সেই ব্যক্তির বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। 20 ধারা। এরপরে যাব 21 ধারা। 21 ধারায় বলা আছে স্বীকৃতির স্বাভাবিক নিয়ম হলো স্বীকৃতি সবসময় আপনার বিরুদ্ধে কথা বলবে। আমি যে স্বীকৃতি করলাম, এই কলমটি আমার, এই স্বীকৃতি করলাম, আমি আর অস্বীকার করার সুযোগ নেই যে এই কলমটি আমার নয়। স্বীকৃতি স্বাভাবিক নেচার হলো, স্বভাব হলো স্বীকৃতিদাতার বিরুদ্ধে ব্যবহার হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে স্বীকৃতি আবার আপনি পক্ষেও ব্যবহার করতে পারবেন। কয়টি ক্ষেত্র? 3টি ক্ষেত্র। পক্ষে হলেও, স্বার্থের অনুকূলে হলেও গ্রহণযোগ্য, যদি মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে হয়, মৃত্যুকালীন জবানবন্দি হয়, যদি এমন কোনো বিবৃতি দিয়ে কোনো ব্যক্তি মারা গেলেন, পরবর্তীতে সেটা মৃত্যুকালীন জবানবন্দি বলে 32 ধারা মোতাবেক গ্রহণযোগ্য হলো আদালতে, তখন এটি পক্ষে স্বার্থের অনুকূলে ব্যবহার করা যাবে। যদি এটা দৈহিক এবং মানসিক অবস্থা সম্পর্কে হয় তখন এটা অনুকূলে ব্যবহার করা যাবে। এবং যদি স্বীকৃতি না হয়ে অন্য কিছু হয়ে যায়, বা অন্য কিছু সাক্ষ্য হয়ে গেল, বা স্বীকৃতি আর রইল না, তখন এই স্বীকৃতিটা আদালতে অনুকূলে ব্যবহার করা যাবে। বা এমন একটা বিবৃতি দিলেন যেটা আর কি স্বীকৃতির মধ্যে পড়লো না, তখন এটা আপনি অনুকূলে ব্যবহার করতে পারবেন। এই মোটামুটি 21 ধারা। এরপরে আমরা 22 ধারায় চলে যাব। 22-এ বলা আছে দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি কখন আদালতে গ্রহণযোগ্য। 22 ধারা বুঝতে হলে একটু আবার দলিলের অংশ থেকে একটু পড়ে আসতে হবে, বা বুঝলে তখন 22 ধারাটা সহজ হয় আমাদের জন্য। 22 ধারায় দলিলের বিষয়বস্তু নিয়ে মূলত মৌখিক কিছু আপনার আদালতে গ্রহণযোগ্য হয় না, তবে 22 ধারায় বলা আছে যে আপনি কখন পারবেন, শর্ত প্রযোজ্য। 22 ধারায় যে আপনি দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি দিতে পারবেন 2টি ক্ষেত্রে: যদি আদালত আপনাকে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার জন্য অনুমতি দেয় তবে, এবং যদি আদালতে এই দলিলটি কৃত্রিম কিনা এই বিষয় নিয়ে আদালতে যদি প্রশ্ন ওঠে তখন। তাহলে 22 ধারায় 2টি ক্ষেত্রে আদালতে দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি গ্রহণযোগ্য হবে। নর্মালি কিন্তু দলিলের বিষয়ে যদি দলিল থাকে তখন আর মুখের কথা কাজ হয় না, তাহলে 22 ধারা আপনাকে ব্যতিক্রম বলল। কি বলল? যে দলিলের বিষয় নিয়ে আপনি মৌখিক স্বীকৃতি দিতে পারবেন কয়টি ক্ষেত্রে? 2টি ক্ষেত্রে। কী কী 2টি ক্ষেত্র? একটি হলো যদি আদালতে দলিলের অকৃত্রিমতা নিয়ে প্রশ্ন ওঠে, দলিলটা ভেজাল কিনা এই প্রশ্ন ওঠে, তখন মৌখিক বলা যাবে যে না এই দলিল ভেজাল না। আরেকটি হলো যদি দলিলের বিষয়বস্তু সম্পর্কে আদালত আপনাকে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার জন্য অনুমতি দেয় তখন। এরপরে আমরা চলে যাব 22-এর ক। 22-এর কয়ে বলা আছে ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে কখন মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে। এখানে একটি বিষয়ে মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে যদি যদি ওই ডিজিটাল রেকর্ডের অকৃত্রিমতা নিয়ে প্রশ্ন ওঠে, তবেই মৌখিক স্বীকৃতি গ্রহণযোগ্য হবে 22-এর ক। এরপরে চলে যাব 23 ধারা। দেওয়ানি মামলার পক্ষগণ তারা যদি প্রকাশ্য শর্তাধীনে চুক্তি করে
যে আমরা আর এই বিষয়ে আদালতে সাক্ষ্য দেব না, তখন আদালত অনুমান করতে পারলে সেটা অপ্রাসঙ্গিক হবে, আদালত যদি অনুমান করতে না পারে তবে সেটা আবার প্রাসঙ্গিক হবে। কীরকম কথাটা? এই বিষয়টা হলো বিভিন্ন মামলাগুলো, দেওয়ানি মামলাগুলো দীর্ঘ সময় ধরে আদালতে চলতে থাকে, যাতে আদালতের বাইরেই তারা মীমাংসা করে নিতে পারে, এরকম একটা সুযোগ রয়েছে এখানে বা এই 23 ধারায়। তাহলে দেওয়ানি মামলার পক্ষগণ মনে করেন, একটু বলি উদাহরণ দিয়ে, সেটা হলো মনে করেন কোনো একজন ব্যক্তি আমার থেকে 50,000 টাকা পায়, সে আমাকে বললো যে আপনার বিরুদ্ধে আমি দেওয়ানি মামলা করব। তখন আমি বললাম ঠিক আছে, আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না, প্লিজ আমি আপনাকে 25,000 টাকা দিয়ে দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে। এই যে বললাম, তিনি বললেন তাহলে আপনি লিখিত চুক্তি করেন আমার সঙ্গে যে আপনি 1 সপ্তাহের মধ্যে 25,000 টাকা দিচ্ছেন। এই যে লিখিত চুক্তিটা করলাম আমি তার সঙ্গে, এই চুক্তিটা এটা তো একটা অন্য চুক্তি, ঘটনার বাইরের একটা চুক্তি, যে আমি তাকে 25,000 টাকা দেব। এই চুক্তিটা যদি প্রকাশ্য সত্য, তাহলে আপনি আদালতে সাক্ষ্য দিয়ে না, পরে যদি মামলাটা আদালতে চলে যায় এটা উনি প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে না, আদালত এটা গ্রহণ করবে না, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ দেওয়ানি মামলার পক্ষগণ তারা আর এই বিষয়ে সাক্ষ্য দিবে না মর্মে যদি চুক্তি করে, তবে সেটা আপন স্বার্থ অক্ষুণ্ণ রাখিয়া, দুজন কিন্তু দুজনের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই চুক্তি করে। পরবর্তীতে যদি আদালতে উঠে আসে, আদালত অনুমান করতে পারে যে না এরা আগেই চুক্তি করে ফেলেছিল বা পরের ঘটনা, তখন এটা আর আদালতে প্রাসঙ্গিক হবে না, তবে অনুমান করতে না পারলে প্রাসঙ্গিক হবে। 23 ধারা 24 ধারায় চলে যাব। 24-এ বলা আছে পুলিশের হেফাজতে যদি কোনো ব্যক্তি, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির হেফাজতে যদি কোনো ব্যক্তি ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি এগুলো দিয়ে কোনো স্বীকারোক্তি কোনো আসামির নিকট থেকে, ফৌজদারি মামলার আসামির নিকট থেকে যদি আদায় করা হয়, তবে এটা আদালতে অপ্রাসঙ্গিক হবে। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বলতে 4 ধরনের ব্যক্তি বোঝানো হয়েছে, যারা গ্রেপ্তার করতে পারে, কোনো ব্যক্তিকে আটক করতে পারে, মামলা দায়ের করতে পারে, এজাহার লিপিবদ্ধ করতে পারে বা এজাহার দায়ের করতে পারে, এই ধরনের ব্যক্তি 4 জনকে বলা হয়েছে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। তাদের নিকটে যদি কোনো ব্যক্তি ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি তারা যদি দেখায় এবং স্বীকারোক্তি দেয় কোনো আসামি, তাহলে এটা আদালতে অপ্রাসঙ্গিক হবে। এই হলো 24 ধারা। 25 ধারায় বলা আছে পুলিশ হেফাজতে কোনোভাবেই স্বীকারোক্তি যেভাবেই দিক না কেন এটা আদালতে প্রাসঙ্গিক হবে না। তবে 26 ধারায় আবার বলে দিয়েছে, যদি পুলিশ হেফাজতে থাকাকালীন যে স্বীকারোক্তি আসামি প্রদান করলো সেটি যদি ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে হয়, তবে আবার সেটি আদালতে গ্রহণযোগ্য হবে বা প্রাসঙ্গিক হবে। 26-27 ধারায় বলা আছে পুলিশ হেফাজতে থাকাকালীন আসামির কোনো কিছুই তো আসলে সাধারণত স্বীকারোক্তি গ্রহণযোগ্য হয় না, তবে 27 ধারায় আবার আপনাকে গ্রহণযোগ্যতা দিয়েছে, যদি পুলিশ হেফাজতে থাকাকালীন আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়, তবে আবার তার এই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হবে। 27 ধারা। এরপরে চলে যাব 28 ধারা। এই 24 ধারার অপোজিট কথাগুলো বলা আছে 28 ধারাতে, যে ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি এগুলো অপসারণ হয়ে যাওয়ার পর, এবং এটা আদালতের নিকট প্রতীয়মান হতে হবে যে এগুলো অপসারিত হওয়ার পর তিনি কোনো স্বীকারোক্তি প্রদান করেছেন, তখন সেটা আবার আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। 29 ধারায় চলে যাব। স্বীকারোক্তি যখন অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়ে যায়, তখন কেবলমাত্র গোপনীয়তার প্রতিশ্রুতিতে এটা অপ্রাসঙ্গিক হবে না। তাহলে অন্য কোনোভাবে স্বীকারোক্তি প্রাসঙ্গিক হয়ে গেছে, শুধুমাত্র গোপনীয়তার প্রতিশ্রুতিতে যদি কোনো স্বীকারোক্তি দেওয়া হয়, মদ্যপ অবস্থায় স্বীকারোক্তি দেওয়া হয়, পূর্বেই যথেষ্ট রূপে সতর্ক করে না দিয়ে স্বীকারোক্তি যদি গ্রহণ করা হয়, প্রশ্নজালে জর্জরিত করে যদি কারো কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়, এবং এভাবে যদি প্রতারণা করে যদি স্বীকারোক্তি আদায় করা, 5 প্রকারের কথা বলা আছে মূলত। তাহলে কি কি পেলাম আমরা প্রথমে পেলাম হচ্ছে, যদি গোপনীয়তার প্রতিশ্রুতিতে প্রতারণা করে মাতাল অবস্থায় প্রশ্ন করে পূর্বেই সতর্ক করে না দিয়ে, এই 5 ভাবে যদি কোনো ব্যক্তি নিকট থেকে স্বীকারোক্তি আদায় করা হয় আদালতে, বা আদালতের বাইরেও হতে পারে, কাউকে সাজিয়ে পাঠালেন, তার বন্ধু সাজিয়ে পাঠালেন কথা উদ্ধার করার জন্য, এরকম ক্ষেত্রেও হতে পারে, তখন এই যে স্বীকারোক্তি করলো সেটা যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয়ে গিয়ে থাকে, তাহলে কেবলমাত্র এই কারণে অপ্রাসঙ্গিক হবে না। 29 ধারা। 30 ধারায় বলা আছে প্রমাণিত যে স্বীকারোক্তি কারক এবং তার সাথে একইভাবে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকেও প্রভাবিত করবে। তাহলে এখানে শর্ত রয়েছে, কি শর্ত? এই একাধিক ব্যক্তির যে বিচার একত্রে হতে হবে, যৌথ বিচার আইনানুগ হতে হবে, এবং অপরাধের সহায়তা বা প্ররোচনার ফলে অপরাধটি সংঘটিত হতে হবে। তাহলে 30 ধারার কথাটা বলা আছে, মানে একজনের যদি স্বীকারোক্তি করে কোনো আসামি এবং তার স্বীকারোক্তি যদি প্রমাণিত হয়ে যায়, এই প্রমাণিত স্বীকারোক্তি তার সহযোগী আসামির বিরুদ্ধেও আদালতে প্রাসঙ্গিক হবে। এটাই মূলত 30 ধারার বিবেচ্য বিষয়। আমরা 31 ধারায় চলে যাব। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। কোনো একজন ব্যক্তি আদালতে স্বীকৃতি করলেন, তাহলেই কি এটা চূড়ান্ত প্রমাণ হয়ে গেল? না, চূড়ান্ত প্রমাণ হলো না, কিন্তু কোনো একটা ঘটনা প্রমাণ হতে যাচ্ছিল, সেখানে প্রতিবন্ধ সৃষ্টি করলো। অথবা অন্যভাবেও আমরা বলতে পারি, যে স্বীকৃতি করলেন সেটা আপনারই প্রতিবন্ধ হয়ে গেল, আপনি আর এই স্বীকৃতি ফেরত নিতে পারবেন না, যা বললেন সেটা আপনার বিরুদ্ধেই যাবে। 21 ধারা থেকে আমরা তো এরকমই পড়লাম। তাহলে 31 ধারা বলছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। 32 ধারা কি বলে? 32 ধারা বলে
4 ধরনের ব্যক্তি: মৃত, নিখোঁজ, বিদেশে অবস্থানরত অর্থাৎ যাকে হাজির করা সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ এবং যিনি সাক্ষ্যদানের অযোগ্য। এই 4 ধরনের ব্যক্তির সাক্ষ্য 8টি ক্ষেত্রে বা বিবৃতি 8টি ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক হয়। তারা না থাকলেও নিজে নিজেই এই বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। তাহলে 32-এর 1-এ বলছে মৃত্যুকালীন জবানবন্দি যদি হয়, 32-এর 2-এ বলছে দৈনন্দিন কাজকর্মের রীতিনীতি অনুযায়ী কোনো যদি লেখনী থাকে যেটাতে তারিখ দেওয়া হয়, এরকম যদি কোনো কাগজ থাকে, ডায়েরি থাকে, এটা নিজে নিজেই আদালতে ওই ব্যক্তির অনুপস্থিতিতেই পরে আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। 32-এর 2, 32-এর 3-এ বলছে এমন কোনো লেখনী যেটা থেকে পরবর্তীতে ফৌজদারি মামলার উদ্ভব হয়, মালিকানা স্বার্থবিরোধী হতে পারে, আর্থিক স্বার্থবিরোধী হতে পারে, এরকম কোনো লিখনী। 3, 32-এর 4-এ বলছে সর্বসাধারণের অধিকার নিয়ে যদি কোনো কিছু কেউ বলে যায় তবে সেটা বিরোধ সৃষ্টি হওয়ার আগেই হতে হবে, এরকম কিছু যদি বলে যায় বা কিছু লিখে যায় তবে সেটা আদালতে প্রাসঙ্গিক হবে। 32-এর 4, 32-এর 5-এ বলছে রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, দত্তক সম্পর্ক সম্পর্কিত বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। একইভাবে 32-এর 6-এ বলছে মৃত ব্যক্তির সঙ্গে মৃত ব্যক্তির যে সম্পর্ক সেটা নিয়ে যদি পারিবারিক কোনো স্মৃতিফলক থাকে, কবরের স্মৃতিফলক, পারিবারিক পুষ্টি, এগুলো যদি থাকে, কোনো উইল থাকে, এগুলো আদালতে প্রাসঙ্গিক হবে। 32-এর 6, 32-এর 7-এ বলা আছে অর্থাৎ সাক্ষ্য আইনের 13 ক ধারা মোতাবেক যে অধিকারের কথাগুলো বলা আছে এই অধিকার সংক্রান্ত যদি কোনো দলিল থাকে এই দলিলগুলো আদালতে 32-এর 7-এ আদালতে প্রাসঙ্গিক হবে। মানে এগুলো কি হচ্ছে, এগুলো নিজে নিজেই আদালতে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এবং 32-এর 8-এ বলছে যে কতিপয় ব্যক্তির মনোভাব, অনেক সময় এমন কিছু মামলা হয় যেখানে ওই মামলা সংক্রান্তে কিছু ব্যক্তি ওই সময় কী মনোভাব পোষণ করেছিলেন, এখন তাদের অনুপস্থিতিতেই এগুলো আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। এই গেল 32 ধারা। 33 ধারার সঙ্গে 32 ধারার একটা পার্থক্য রয়েছে, সেটা হলো 33 ধারাটা মূলত আদালতের ঘটনা, 32 ধারাটা আদালতের বাইরেও হতে পারে। কোনো ব্যক্তি আগে যে বিবৃতি দিয়েছিল পরবর্তীতে ওই বিবৃতি তার অনুপস্থিতিতে আদালতে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বা পরবর্তীতে প্রাসঙ্গিক হচ্ছে। পূর্বে তিনি যে বিবৃতি দিয়েছিলেন সেটা যে আদালতে দিয়েছিলেন এরকম নয়। কিন্তু 33 ধারার বিষয়টা আপনি একবার আদালতে বলে গিয়ে আবার আদালতে, মানে মামলার পরবর্তী রূপ, মামলায় একই পরবর্তীতে আরেকটা মামলা হয়েছে একই বিষয়ে, একই পক্ষের মধ্যে হয়েছে, বিচার্য বিষয় একই ছিল, পূর্বেই জেরা করার যথেষ্ট সুযোগ ছিল, এরকম একটা মামলার ক্ষেত্রে ওই 4 ধরনের ব্যক্তির সঙ্গে এক ধরনের ব্যক্তি যুক্ত হবে। তারা কারা? মৃত, নিখোঁজ, বিদেশে অবস্থানরত, সাক্ষ্যদানের অযোগ্য এবং বিরুদ্ধ পক্ষ লুকিয়ে রেখেছে এ ধরনের ব্যক্তি। তাহলে এই 5 শ্রেণীর ব্যক্তির বক্তব্য পরবর্তী মামলায় তাদের অনুপস্থিতিতেও আদালতে নিজে নিজেই প্রাসঙ্গিক হয়ে যাবে, মৌখিক বা লিখিত বিবৃতি যাই হোক না কেন। 33 ধারা গেল, আমরা যাব 34 ধারা। 34 ধারায় বলা আছে হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন আদালতে প্রাসঙ্গিক আছে। একটা হিসাবের খাতা কখনো আদালতে প্রাসঙ্গিক হতে পারে কখন? যখন ওই হিসাবের খাতাটা আদালতের বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত হবে। তবে এটা একটা হিসাবের বই হতে হবে, কারবারের পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ হতে হবে এবং হিসাবটা বইয়ে লেখা থাকতে হবে, তবেই এটা আদালতে প্রাসঙ্গিক হবে। মনে করি কোনো একটা লেনদেন নিয়ে আদালতে যদি কোনো মামলা হয় সেক্ষেত্রে ওই লেনদেন সংক্রান্তে আদালত কোনো ব্যক্তি হিসাবের খাতা লিপিবদ্ধ করেছিলেন কিনা এটা আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়, বা ওই দিন আসলে লেনদেন হয়েছিল আপনি কি কোনো রেজিস্টার লিখেছিলেন, তখন এই রেজিস্টারটা আদালতে প্রাসঙ্গিক হয়ে যায়। কিন্তু প্রাসঙ্গিক হলেও কোনো ব্যক্তির বিরুদ্ধে দায় নিরূপণের জন্য এটা যথেষ্ট হবে না। প্রাসঙ্গিক হওয়া, প্রমাণ হওয়া এক কথা নয়। প্রাসঙ্গিক হবে মানে কি আদালত এটা দেখবে, গ্রহণ করবে, কিন্তু প্রমাণ করতে আপনার আরও অন্যান্য সাক্ষ্যের প্রয়োজন রয়েছে। একইভাবে 35 ধারায় বলা আছে সরকারি কর্মচারী তিনি তার দায়িত্ব সম্পাদনকালে তিনি যদি দলিলে কোনো কিছু লিপিবদ্ধ করেন এটা আদালতে প্রাসঙ্গিক হবে। 35, 36 ধারায় মানচিত্র চার্ট পরিকল্পনায় প্রকাশিত বিবৃতিগুলো যেগুলো আদালতের প্রয়োজন হবে, এই বিবৃতিগুলো এগুলো যদি প্রকাশ্যে খোলাবাজারে বিক্রয় হয় এবং সরকারের কর্তৃত্বাধীনে যদি প্রণীত হয় তবে এগুলো আদালতে প্রাসঙ্গিক হবে। 36, 37 ধারায় বলা আছে আইন এবং বিজ্ঞপ্তিতে যদি জনসাধারণের কোনো জ্ঞাতব্য বিষয় থাকে সেটা আপনাকে জানতে হবে, পরবর্তীতে বলতে পারবেন না যে আমি তো জানি না তাই জন্য আমি এরকম কাজ করে ফেলছি। যেমন আমি একটা গ্যাসের উদাহরণ দিয়েছিলাম বা একটা পানির উদাহরণ দিয়েছিলাম যে কোনো পানির জন্য কোনো ব্যক্তি ক্ষতিপূরণের মামলা করলো যে পানি না থাকার কারণে আমার এই ক্ষতি হয়েছে, তখন আদালতে দেখবে যে ওই দিন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল কি না, যদি দেখে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ওই বিজ্ঞপ্তিটা আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে 37-এ কী বলছে? আইন এবং বিজ্ঞপ্তিতে যদি জনসাধারণের জ্ঞাতব্য কোনো বিষয় থাকে তবে সেটি আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে, আদালতের বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কিত হতে হবে। 38-এ বলছে আইন গ্রন্থে উল্লেখিত যে বিবৃতিসমূহ বা আইনসমূহ বা আইনের ব্যাখ্যা বা নজিরের রিপোর্ট এগুলো আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। আদালতকে যখন কোনো বিদেশি আইন সংক্রান্তে সিদ্ধান্ত নিতে হয়
তখন আদালত চাইলে সেই সম্পর্কিত যে আইন রয়েছে সেই দেশের প্রণীত সরকারের কর্তৃত্বাধীনে সেই বইটা দেখে নিতে পারেন। সেখানকার নজিরের রিপোর্টগুলো আদালতে গ্রহণযোগ্য হবে কত ধারা মোতাবেক? 38 ধারার বিধান মোতাবেক। এরপরে চলে যাব 38, 39 ধারায় চলে যাব। 39 ধারায় বলা আছে, বিবৃতি যখন দীর্ঘ কথোপকথনের অংশ, কাগজপত্র পত্র সমষ্টির অংশ বা অংশবিশেষ, তখন এই বিবৃতির কতটুকু অংশ আদালতে প্রাসঙ্গিক হবে এটি আদালত নির্ধারণ করে নিতে পারবে। যখন অনেক বড় একটা কথা, অনেক বড় একটা বিষয় আদালতে আমরা উত্থাপন করি, তখন আদালতের এত বড় বিষয় শোনার তো সময় নেই। কাজে যে অংশটুকু শুধু আদালতের প্রয়োজন, এই অংশটুকুই আদালতে গ্রহণযোগ্য হবে বা আদালত এই অংশটুকুই শুধু গ্রহণ করবে। এটাই হলো 39 ধারার বিবেচ্য বিষয়ের। পরে চলে যাব 40 থেকে 44 ধারা। এই 40 থেকে 44 ধারা হলো রায়ের প্রাসঙ্গিকতা। 40 ধারায় বলা আছে যে পরবর্তী মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় আদালতে প্রাসঙ্গিক হবে। এবং এই বিচারটা কিভাবে নিষিদ্ধ হবে? একই মামলা যদি হয় এবং কোনো ব্যক্তি যদি পূর্বের মামলায় দণ্ডিত হয়ে যান, পরবর্তীতে তার বিরুদ্ধে আবার মামলা করা হয়, তখন তিনি পূর্বের রায়টা দেখাতে পারবেন যে আমার বিরুদ্ধে একবার মামলা হয়েছিল এবং আমি দণ্ড অলরেডি ভোগ করছি, আমি করেছি বা করে ফেলছি বা করছি, দণ্ডটা ভোগ করছি, এই যে আমার দণ্ডের কপি, এই রায়ের কপি, এগুলো আদালতে দেখাতে পারবে সেই ব্যক্তি যে আমার বিরুদ্ধে একই বিষয়ে আবার মামলা হয়েছে। তাহলে আমি আগের মামলার রায়টা পরের মামলায় প্রাসঙ্গিক হয়ে গেল। 40 থেকে 44 মূলত রায়ের প্রাসঙ্গিকতা। অর্থাৎ কোনো ব্যক্তির একবারের বেশি বিচার করা যাবে না। যে কোনো অপরাধের জন্য কোনো ব্যক্তি একবার দণ্ডিত হবে, একবারের বেশি দণ্ডিত করা যাবে না। ফৌজদারি কার্যবিধানের 403 আরও সঙ্গে বলতে পারবো, সংবিধানের 35-এর 2 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা, এই গেল 40 ধারা। 40 ধারাকে রেস জুডিকাটা বলা হয়, দোবারা দোষ বলা হয়, আবার বলা হয় প্রিন্সিপাল অফ ডাবল জিওপ্রাডে, অর্থাৎ কোনো ব্যক্তিকে দুইবার আপনি দণ্ডিত করতে পারবেন না, এই নীতি, এটাকে বলা হয়। এই হলো মোটামুটি 40 ধারা। এরপর 41 ধারায় চলে যাব। প্রবেট, এখতিয়ার, বিবাহ, দেউলিয়াত্ব, অ্যাডমিরালটি, এই সংক্রান্তে যদি কোনো মামলা হয় তবে যে রায়গুলো হবে এই রায়গুলো আদালতে চূড়ান্ত রায় বলে গণ্য হবে। সার্বজনীন রায়, ওয়ার্ল্ড ওয়াইড যে রায়গুলো হয় এই রায়ের কথা এখানে বলা আছে। মনে করেন স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হলো, যেদিন থেকে তাদের বিবাহ বিচ্ছেদ হলো সেদিন থেকে তারা শুধু নিজেরা, তারা স্বামী স্ত্রী নয় এমনটা নয়, আদালতের নিকটে তারা স্বামী স্ত্রী নয় এমনটা নয়, পুরো পৃথিবীতেই তারা আর স্বামী স্ত্রীর পরিচয়ে পরিচিত হতে পারবেন না। অর্থাৎ এই রায়টা সার্বজনীন রায় বলা হয়। এই রায়গুলোকে ইনরিম রায় বলে, জাজমেন্ট অফ ইনরিম। আচ্ছা, এই যে রায়গুলো হলো এই রায়গুলোর চূড়ান্ত প্রমাণ, এই রায়গুলোকে কিন্তু চূড়ান্ত প্রমাণ বলা হয়। এই রায়ের বিরুদ্ধে আর কোনো প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নেই। কনক্লুসিভ প্রুফ আমরা 4 ধারাতেও পড়েছিলাম 41 ধারার কথাটা, যে 41, 112 ধারায় এগুলো হচ্ছে চূড়ান্ত প্রমাণের উদাহরণ। তাহলে এই সংক্রান্ত কোনো ব্যক্তির যদি আইনগত অধিকার বা দায় বা তার দায়িত্ব কী, সে কোন পদের অধিকারী, এগুলো সংক্রান্তে যদি রায় হয় এই রায়গুলো কিন্তু কনক্লুসিভ প্রুফ। 41 ধারা এটাই বলে এই রায়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে। আচ্ছা, 41 ধারা। এরপরে যাবো আমরা 42 ধারায়। 42 ধারায় বলা আছে 41 ধারার রায় বাদ দিয়ে যদি এমন কোনো রায় হয় যেই রায়টা গণপ্রকৃতিমূলক এবং যেটা তদন্তের সাথে সম্পর্কযুক্ত, এমন একটা রায় হলো বর্তমানে যে আপনি তদন্ত করছেন বা যে ঘটনার তদন্ত হচ্ছে এই তদন্তের সঙ্গে ওই রায়ের সম্পর্ক রয়েছে, তখন এই রায়টা আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। তাহলে তদন্তের সাথে সম্পর্কযুক্ত এবং গণপ্রকৃতিমূলক যে রায় এই রায়গুলো আদালতে কত ধারা মোতাবেক প্রাসঙ্গিক হয়? 42 ধারা মোতাবেক প্রাসঙ্গিক হয়। তাহলে শর্ত 2টা পেলাম, একটা হলো গণপ্রকৃতির হতে হবে এবং গণপ্রকৃতি হওয়ার পরেও কিন্তু এটা চূড়ান্ত প্রমাণ নয়, এই রায়টা চূড়ান্ত প্রমাণ হবে না, এই রায়টা কিন্তু প্রাসঙ্গিক হবে বাট চূড়ান্ত প্রমাণ নয়, এর বিরুদ্ধেও কথা বলার সুযোগ আছে। 42 ধারা। এরপরে চলে যাব 43 ধারায়, অর্থাৎ 40, 41, 42 ধারায় যে রায়সমূহের কথা বলা রয়েছে এই রায় বাদ দিয়ে অন্য কোনো রায় আদালতে প্রাসঙ্গিক হবে না। এটা হলো 43 ধারার প্রথম কথা। তবে আবার শর্ত জুড়ে দিছে। কি শর্ত? এই রায় বাদ দিয়ে যদি এমন কোনো রায় হয় যে রায়ের অস্তিত্বটা নিজেই একটা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, সেই রায়টা নিজেই হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু বা রিলিভেন্ট ফ্যাক্ট, এই রায়টা নিজেই, রায়ের অস্তিত্ব আছে কি না এটাই হলো আদালতের বিচার্য বিষয়, তখন এটি আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম 43 ধারায়? 40, 41, 42 ধারায় উল্লেখিত যে রায় এই রায় বাদ দিয়ে অন্য কোনো রায় আদালতে প্রাসঙ্গিক হবে না। তবে আবার যদি এই রায় নিজেই বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, আসলে রায়টা হয়েছে কি না এটাই প্রশ্ন আদালতের, তখন আবার এই রায়টা টেনে নিয়ে আসা যাবে বা এই রায়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে। অন্য যে কোনো রায়ের কথা এখানে বলা আছে।
উদাহরণ দিয়েছিলাম যে কোনো একজন ব্যক্তি কোনো একটা মামলায় ডিক্রি পেলো, জমির দখলের ডিক্রি পেলো, আমি জমি দখল পেলাম অন্য একজন পক্ষের বিরুদ্ধে, ওই পক্ষের লোকজন কী করলো, আমাকে খুন করলো পরবর্তীতে। তাহলে এই মার্ডারটা কেন হলো, মার্ডারের কারণ কি, এটা খুঁজতে গিয়ে আসলেই রায়টা হয়েছিল কি না, রায়ের অস্তিত্ব আছে কি না, এটা কিন্তু আদালতে চলে আসে। এভাবেই আর কি 43 ধারাটা আমরা বুঝে নেব 43 ধারায়। তাহলে অন্য অন্য রায়গুলো সাধারণত প্রাসঙ্গিক হয় না, তবে যদি রায়ের অস্তিত্ব আছে কি না, রায় নিজে নয়, রায়ের অস্তিত্ব এখানে প্রাসঙ্গিক, যে রায়টা হয়েছিল কি না, তখন এটি আদালতে প্রাসঙ্গিক হবে 43 ধারা। এরপরে আমরা চলে যাব 44 ধারা। 44 ধারায় বলা আছে কোনো আদালতের বিরুদ্ধেও কথা বলার সুযোগ রয়েছে। সাক্ষ্য আইন আপনাকে সেই সুযোগ দিয়েছে কি, যে আপনি এতক্ষণ পর্যন্ত যে রায় নিয়ে কথা বললেন, এই রায়গুলো কোনো অযোগ্য আদালত প্রদান করেছে, এটা প্রমাণ করার সুযোগ আছে। অথবা প্রবঞ্চনার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে যোগসাজশ করে রায় দেওয়া হয়েছে, এই বিষয়টা আদালতে উত্থাপন করা যাবে। যে রায়গুলো এতক্ষণ হয়েছে, সেই রায়গুলো কোনো অযোগ্য আদালত প্রদান করেছে, বা আদালত যোগসাজশ করে দিয়েছে, আদালত ষড়যন্ত্রের শিকার হয়েছে, আদালত প্রভাবিত হয়ে রায় প্রদান করেছে, এই রকম কথাও আদালতে উত্থাপন করা যাবে, তবে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে। এই মোটামুটি ছিল আমাদের সাক্ষ্য আইনের পড়া। শুরু থেকে শুরু করে একদম 44 ধারা পর্যন্ত পড়িয়েছি। আগামী ক্লাসে, আগামী দিন যে ক্লাস হবে ইনশাল্লাহ 45 ধারা থেকে যতদূর যাওয়া যায় চেষ্টা করব। সবাইকে আমার পরবর্তী ক্লাসে স্বাগতম। অনেক কথা বলি ক্লাসে, হয়তো বা একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, অনেক বিরক্ত করি আপনাদেরকে, সরি, এবং আসসালামু আলাইকুম।